উফ, লাগছে তো। এইভাবে কি কেউ মলম লাগায়? তুমি তো ডাকাত নও, তাহলে কষ্ট কি জন্য এমন কষ্ট দিচ্ছ আমায়? একদম শান্ত বালিকার ন্যায় চুপ করে বসে থাকবে, কোনো কথা বলবে না। আমি যা করছি তোমার ভালোর জন্য করছি। তুমি আমার ভালো চাও, এটা যেমন ঠিক, তেমনি খালাম্মাও তো আমাকে মেনে নিয়ে আদর করে বৌমা বলবে না? এক সময় সব কিছু ঠিক হয়ে যাবে। আমার তো ভয় হয়, শেষে তুমি আমাকে যদি ভুল বুঝে সরিয়ে দাও, তখন কি হবে? যেই বুকে মাথা রেখে এতটা আদর যত্ন পাওয়ার আশা করছি, সেই বুক থেকে আমার মাথা সরবে না। তুমি আমার আমরণ সঙ্গী। তুমি যদি এইভাবে আদর করো, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এ কি, তোমার কপাল দিয়ে তো এখনো রক্ত ঝরছে বলে মনে হচ্ছে। এখন চলো তো। না না, তুমি আবার আমাকে ব্যথা দিবে, তা হবে না। আমি তোমার আদরে ওই ব্যথার কথা ভুলে গেছি। এটা বললে তো হবে না। আমি প্রথমত ক্ষতস্থানে ঔষধ লাগিয়ে দিব, দ্বিতীয়ত ড্রেসিং করে দিব। এখন চুপ করে বসে থাকতে হবে। তুমি কিন্তু অযথা সময় নষ্ট করছো। এই সময় কেউ ডাক্তারি করে নাকি? কি করব জান, আমিও তো তোমাকে এভাবে চাইনি। তোমাকে ছোটবেলা থেকেই ভালোবেসে আসছি। মুখ থেকে বলতে সাহস পেতাম না। যদি তুমি কিছু বলো। একজন কাজের মেয়েকে কেউ এতটা ভয় পেত? শুনলে তো নিজেকে মহারানী মনে হবে। তুমি এইভাবে বলো না প্লিজ। কিভাবে বলতে হবে সেটা পরে বুঝিয়ে দিচ্ছি। এখন আগে মলমটা আর একবার তো লাগিয়ে দেই। এই কথা বলে রাফি মিতার কপালের ক্ষতস্থানে মলম লাগিয়ে ড্রেসিং করে দেয়। মিতাকে বুকে জড়িয়ে ধরে আলতো করে 2 ঠোঁটে কিস দিলে লজ্জায় মিতা বলে, ভাগ্যিস খালাম্মার জন্য আজ আমার কপালটা কেটেছিল, তা না হলে হয়তো এই জীবনটা কাজের মেয়ে হিসেবেই কেটে যেত। একদিক থেকে তুমি ঠিক বলছো, কিন্তু অন্যদিকে তোমার আঙ্কেল মানে আমার বাবা কিন্তু তোমাকে খুব ভালোবাসতো। সেজন্য আমি একটা ভরসা পেতাম। আফসোস, বাবা আজ বেঁচে নেই। বেঁচে থাকলে খুব খুশি হতো। আঙ্কেল যদি সেদিন দুর্ঘটনার হাত থেকে আমাকে রক্ষা করতে ছুটে না আসতো, তাহলে আজ হয়তো আমি কবরে থাকতাম। আমাকে রক্ষা করতে গিয়েই তো আঙ্কেল সেদিন মারা যায়। এমন কথা বলে কেন নিজের ইমানটা নষ্ট করছো তুমি? আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যখন যাকে তুলে নেবেন, তখন তো পৃথিবীর এমন কোনো ক্ষমতা নেই বাঁচিয়ে রাখবে। খালাম্মা এখনো মনে করেন সেদিন আমার জন্যই আঙ্কেলের মৃত্যু হয়েছে। গত 1 মাস হয়েছে আঙ্কেল মারা গিয়েছে। এই যে 1 মাস আমার কিভাবে কেটেছে, তুমি কি তার কোনো খোঁজ রেখেছিলে? আসলে বাবার মৃত্যুতে আমি পৃথিবীর বুকে পাথর হয়ে বেঁচেছিলাম। আজ সকালে তোমাকে ওভাবে দেখার পরে যখন সব কিছু জানতে পারলাম, তখন তো আর নিজেকে দূরে রাখতে পারলাম না। এখন কি অনেক রাত হয়ে গেছে? যদি এইভাবেই তুমি সময় নষ্ট করো, তাহলে পরে কিন্তু আফসোস করবে। পিছনের সব কথা ভুলে গিয়ে জীবনটা নতুন করে সাজাও। সাজানোর জন্য এত সুন্দর ফুলদানি যখন পেয়েছি, তখন তো সাজাবই ইনশাল্লাহ। এখন কি ব্যথাটা একটু কমেছে? তোমার নিবিড় ছোঁয়া আর নিখুঁত প্রেম আমার সকল শারীরিক ও মানসিক ব্যথা দূর হয়ে গেছে জান। এসব কথা রেখে আমাকে আরো ভালো করে আদর করো তো। তুমি তো খুব স্বার্থপর। আমাকে ভালো করে আদর না করে উল্টো আমাকেই বলছো আদর করতে। ঠিক আছে, আমি এবার তোমাকে এমন আদর করব যে সারা জীবনেও তুমি ভুলতে পারবে না। মনে রাখারও তো প্রয়োজন নেই। তুমি তো সারা জীবন আমাকে একই আদর করবে। না না, তা হবে না। আমি তো তোমাকে এক এক দিন এক এক রকমের আদর করব, তুমি ভাবতেও পারবে না। তাহলে তো আমি হব পৃথিবীর সেরা একজন পুরুষ। আমি সত্যি সত্যি ধন্য হয়ে যাব। এখন বুঝতে পারছি, আমার বাবা মারা যাওয়ার আগে আমার জন্য এমন একজনকে রেখে গেছে, যে কিনা আমাকে পরিপূর্ণ করে রাখতে সহযোগিতা করবে। আমাকে 7 বছর বয়সেই আঙ্কেল এ বাড়িতে নিয়ে এসেছিল। আমার বাবা মা অ্যাক্সিডেন্ট করে মারা গেলেও সেদিন আমি বেঁচে যাই। ওই বাসে আঙ্কেলও ছিল। তার কেন যেন মায়া হয় আমাকে দেখে। তারপরে তো তিনি আমাকে নিয়ে আসেন এ বাড়িতে। কি আশ্চর্য, গত মাসে সেই আঙ্কেল আমাকে আবারও রক্ষা করতে গিয়ে নিজেই বিদ্যুতের শকের শিকার হয়ে পরলোক গমন করলেন। আসলে দুর্ঘটনা যেন আমার জীবনের সাথে অতপ্রতভাবেই মিশে গেছে। তাই তো খুব ভয় হয় তোমাকে নিয়ে। আমি কিন্তু এসব বিষয় একদম মানি না। আমি জানি আল্লাহর রহমতে সব কিছু হয়। তুমি একদম মন খারাপ করবে না। আমি আমার মায়ের একমাত্র সন্তান। মা কখনো চাইবে না আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। এই একটা জায়গায় আমি মাকে কখনো হয়তো ভুলতে পারবো না। কেননা তিনি তো আমার মা। আমি জানি মায়ের রাগটা স্থায়ী না। আমি কেন, তুমিও তো আজ 15 বছর ধরে মা এবং এই সংসারের সবার বিষয়ে জানো। এটা কিন্তু ঠিক নয়। 15 বছর আছি বলে আমি যে সবকিছু জানবো
তা কিন্তু ঠিক নয়। যদি তাই হতো তাহলে তোমার মন জয় করতে এতদিন লাগলো কেন? কেন আরো 7 বছর আগে জানলাম না? আসল কথা হলো, তুমি কিন্তু আমাকে কামনা করতে, আমিও তোমাকে কামনা করে মনে মনে তোমাকে বউ হিসেবে কল্পনা করেই সময় পার করতাম। আর সেই জন্যই তো বাসর ঘরে বইয়েই ফাটা কপাল নিয়ে ব্যস্ত। আসল বিষয় হলো, মিতাকে রাফির মা যখন গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, তখন মিতার কপালে ব্যথা লাগে। ফাটা কপাল দিয়ে তখন থর থর করে রক্ত ঝরছে। আগে থেকে মিতাকে পছন্দ হওয়ায় মিতার এমন অবস্থা দেখে রাফি মিতাকে নিয়ে সোজা চলে গিয়েছিল কাজী অফিসে। মা যাতে মিতাকে বাড়ি থেকে বের না করে দেয়, সেজন্য এটাই একমাত্র পথ ছিল। তারপর তো বিয়ে করে মিতাকে বাড়িতে ফিরিয়ে আনলেও মা মেনে নেয়নি মিতাকে। তাই তো আজ বাসর রাত হলেও মন থেকে তেমন আনন্দ করতে পারছে না দুজনের কেউই। তারপরও রাফি কিন্তু চেষ্টা করে যাচ্ছে মিতাকে একটু স্বাভাবিক করতে। এরই মধ্যে রাফি দেখে মিতার পরনের পোশাক রক্তে নোংরা হয়ে গেছে। তাই দেখে রাফি মিতাকে বলল, আমার মনে হয় তোমার ড্রেসটা চেঞ্জ করা দরকার, না হলে তো সমস্যা হতে পারে। কিন্তু আমার সব জামা কাপড় যে রুমে, ওই রুমে খালাম্মা তালা মেরে রেখেছে। তুমি একটা কাজ করো, আমার একটা শার্ট পরে নাও। স্বামীর সামনে স্বামীর পোশাক পরা যায়, ঠিক বলেছি তো? তাহলে শুধু শার্ট কেন, একটা লুঙ্গি তো পেতে পারি। এই সুযোগে লুঙ্গিটাও পরা যাবে। ঠিক আছে, তুমি লুঙ্গি আর শার্ট পরে নাও। এমনিতেই তোমার সব কিছু আমার তো দেখা হয়ে গেছে। এখন কি এসব কথা না বললেই নয়? আর তুমি কিভাবে দেখলে? আমি তো আজই তোমার রুমে এসেছি। তোমাকে ঘুমন্ত অবস্থায় কতবার যে দেখেছি তা বলা মুশকিল। তাছাড়া তুমি যখন কোনো কাজে খুব ব্যস্ত থাকতে, তখন তো ওই শরীরের দিকেই আমার দৃষ্টি পড়তো। তুমি তো ভারী পাজি, লুকিয়ে লুকিয়ে আমাকে দেখা হতো। তুমি একটা লুচ্চা। তুমি কিন্তু এখন আমার বিয়ে করা বউ, এখন ওসব ডায়লগ দিবে না। এই নাও লুঙ্গি আর পাঞ্জাবি, শার্ট থাক। তুমি চোখ বন্ধ করো, আমার কিন্তু শরম করছে। এইভাবে চেয়ে থাকলে হবে না। চোখ বন্ধ করে দিলে দেখব কি করে? আমি দু চোখ ভরে তোমার আসল সৌন্দর্য উপভোগ করব, এটা কি তুমি চাও না? অবশ্যই চাই, কিন্তু এই মুহূর্তে লজ্জায় হয়তো সেটা সম্ভব হবে না। একটু আগেই তো সব কিছু উজাড় করে আমার কাছে নিজেকে সঁপে দিয়েছিলে। যদি তোমার পোশাকের রক্ত না দেখতাম, তাহলে এতক্ষণ তো অনেক কিছু হয়ে যেত। এখন দরকার হয় আমি নিজেই তোমার পোশাক পাল্টে দিচ্ছি। শুনবেই না যখন, তখন আর কি করার, পরিয়েই দাও সবকিছু। এ কথা শোনার পরে রাফি তার ইচ্ছে অনুযায়ী মিতার পোশাক পাল্টে দিয়েই ধপাস করে বসে পড়ল ব্যাটে। তারপর যা হবার তো হয়ে গেছে। গভীর রাতে মিতা বলল, এবার তো শান্ত হও পাগলা, আমি কিন্তু এবার ওয়াশরুমে যাব। তুমি সাহস করে এবার যাও, আমাকে পোশাকগুলো নিয়ে আসো। এইভাবে আর কত সময় থাকবো? ওয়াশরুমে গিয়ে অপেক্ষা করো, আমি নিয়ে আসছি। আমি আসলে ওয়াশরুমের দরজা খুলে দিও। আচ্ছা ঠিক আছে, তুমিও তো গোসল করবে এখন। তুমি গোসল না করলে আমার পাশেও কিন্তু আসবে না। তাহলে গোসলটা এখন না করাই তো ভালো হবে। রাত শেষ হতে আরও 4 ঘন্টার মতো এখনও বাকি আছে, এখন গোসল নয়। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এই মিতা তোমার কোনো কিছুতেই না বলবে না। তুমি তো মিতার জীবনে হ্যাঁ দিয়ে পরিপূর্ণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছো, তাই আমি তো তোমার কোনো কিছুতে না বলবো না। তুমি যদি মনে করো আমার চাহিদা বা ইচ্ছের জন্য তুমি সিদ্ধান্ত পরিবর্তন করবে, তাহলে আমি বলবো দরকার নেই, তুমি এখন গোসল করে নিয়ে পারো। ইসরে, শখ কত! মনে হচ্ছে আমার কিছু ভালোই লাগছে না। তোমার চেয়ে 3 গুণ বেশি ভালো লাগছে আমার। আমার বয়স তো সবে 22 চলছে। বুঝতেই পারছো আমার মন কি চাইছে। আজ তোমার সাথে আমার প্রতিযোগিতা হবে, দেখবো কে জয়ী হয়। এই আজ আমাদের প্রথম ম্যাচ, তাই এটাকে প্রস্তুতি ম্যাচ হিসেবে নেওয়াই ভালো হবে। আজ প্রতিযোগিতা নয়, সামনের ম্যাচ হবে টেস্ট ম্যাচ, তখন দেখা যাবে। আজ তাহলে কি T20 হবে? মোটেও না, আজ হবে ওয়ানডে ম্যাচ। দেখে শুনে সময় নিয়ে শর্ট সিলেকশন হবে। আমি রাজি আছি। লুঙ্গি পরতে তো খুব ভালো লাগছে। ছেলেরা এই জন্যই বুঝি লুঙ্গি পরে। তবে শার্টের চেয়ে তোমার গেঞ্জিটা কিন্তু আরো ভালো লাগছে। গেঞ্জিটা আরামদায়ক। এখন তো দুটোর একটাও তোমাকে দিব না, আমার জিনিস আমাকে দিয়ে দাও। আমি তোমার কাছে কিন্তু চেয়ে নেইনি, তুমি দিয়েছো, তুমি নিয়ে নাও। আমার আপত্তি নেই। একটু পরেই তো। এই থাক, মুখে বলতে হবে না সোনার চাঁদ, আমি দেখছি কি করা যায়। তুমি দেখতে থাকো। আমি তো আর অন্ধ নই, আমিও তোমাকে দেখতে থাকি। এই উদাম দিগম্বর যুবক এতদিন বোবা ছিল কেন?
সেটাই তো বুঝতে পারছি না। আমার নিজের গাছের ফল যখন, তখন তড়িঘড়ি করে কাঁচা ফলে কার্বাইড দিয়ে পাকানোর দরকার মনে করিনি। এখন পরিপূর্ণ ফল যখন, তখন তো সংরক্ষণ করতেই হবে, তা না হলে তো চুরি হয়ে যাবে। গাছ যখন নিজের, তখন তুমি তোমার ইচ্ছে মতো খেতেই পারো। গানে মনে এই জন্য বলে, দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়ে খাও। এখন তো তাই মনে হচ্ছে। এইভাবে শুধু কথা বলেই কি সময় নষ্ট করব? কি করব বলো? সময়টা যদি এপ্রিল মাস না হয়ে ডিসেম্বর বা জানুয়ারি মাস হতো, তাহলে তো কম্বলের মধ্যে যা হয় হতো। আরে, এই সময় তো বসন্তকাল, এটাই তো উত্তম সময়। না ফ্যান চালানো লাগছে, না কম্বল লাগছে। যদিও আমরা ফ্যান চালাচ্ছি, তবে লোডশেডিং হলেও সমস্যা নেই। আমি তো সেই জন্যই বলছি যে তুমি আমাকে এইভাবে দেখতে পারছো। এই, আমি একটা জিনিস ভাবছি। মনে হচ্ছে মা প্রেশারের ওষুধ খায়নি। তুমি একটু অপেক্ষা করো, আমি দেখে আসছি। এ কথা বলে রাফি তার মায়ের রুমে গিয়ে দেখে মা তখনও জেগে আছে। রাফির মায়ের নাম রুবি। মাকে ডেকে রাফি বলল, মা, তুমি এখনো জেগে রয়েছো কেন? ওষুধ কি খেয়েছো? আমার কথা তোর এখন মনে হলো বুঝি? এভাবে আর খোঁজ না নিলেই মনে হয় ভালো হতো। তুই যা, ঘরে নতুন বউ তোর। মা, তুমি এইভাবে বলো না। মিতা তোমাকে খুব ভালোবাসে। আমি এই বিষয়ে সকালে কথা বলবো। এখন তুমি ঝটপট ওষুধগুলো খেয়ে নাও, না হলে আমি কিন্তু তোমাকে জোর করে খাইয়ে দিব। তোকে জোর করতে হবে না, আমি খেয়ে নিচ্ছি, তুই এখন যা। তুমি এখনো আমার আর মিতার উপর রাগ করে বসে আছো মা? আমি কি করব বল? ওর মুখটা যেই দেখি সেই তোর বাবার কথা মনে পড়ে যায়। ওর জন্যই তো তোর বাবা মারা গেছে। তুমি বিশ্বাস করো মা, আমি সেই জন্যই ওকে বিয়ে করেছি। তুমি ভেবে দেখেছো বাবা ওকে কতটা ভালোবাসে? একটা মানুষকে কি পরিমাণ ভালোবাসলে তার বিপদে নিজের জীবনও দিতে পারে। তুমি তো আমার বাবাকে পাগলের মতো ভালোবাসতে, তাহলে বাবার ভালোবাসার মানুষটাকে কেন ঘৃণা করছো? আর হায়াত মৌত তো আল্লাহর হাতে। তুই যা বলছিস সব আমি জানি। এই বিষয়ে আমি এখন তোর সাথে কোনো কথাই বলতে চাই না, তুই যা। আমি ওষুধ খাচ্ছি, আর ওর জামা কাপড়গুলো নিয়ে যা। এতক্ষণ মা ছেলের কথাগুলো সব শুনেছে মিতা, যদিও আড়ি পেতে কথা শুনতে চায়নি। কৌতূহলবশত এসেছিল সে, মা কি বলে সেটা জানার জন্য। রাফি জামা কাপড় নিয়ে রুমে আসার সাথে সাথে রাফিকে মনের মতো করে জড়িয়ে ধরে আদর করতে থাকে মিতা। এক পর্যায়ে রাফিকে নিয়ে ব্যাডে এসে পড়ে যায় মিতা। তারপর প্রায় আধা ঘন্টা পরে রাফি বলল, আমি তোমার কাছ থেকে এমন কিছুই আশা করছিলাম। আমি খুব খুশি হয়েছি। তুমি কি খুশি হয়েছো? আমি খুশি না হলে কি তোমাকে এখন ছেড়ে দিতাম? তুমি আমাকে অমৃত সুধা পান করিয়ে যে তৃপ্তি দিয়েছো, তা আমি কি ভুলতে পারবো কখনো? এ যেন এক নতুন জীবন শুরু হলো। এই জীবনে যেন কখনো ভাটা না নামে। আমরা দুইজনে এভাবেই বাকি জীবনটা প্রেমের স্রোতে পাল তুলে দিয়ে জোয়ারে ভেসে যাব। এভাবেই দুজনে একসঙ্গে ঘুমিয়ে পড়ে। ফজরের আজান শুনে ঘুম ভেঙে যায় রাফি। জেগে দেখে মিতা তার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আস্তে করে ডাক দিয়ে জাগিয়ে তুলে কোলে করে নিয়ে ওয়াশরুমে ঢুকে দুজনে একসাথে গোসল করে, নামাজ আদায় করে। কিছুক্ষণ পরে মিতাকে কোলে করে নিয়ে সোজা নাস্তার টেবিলে চলে আসে রাফি। মা আগে থেকে নাস্তা তৈরি করলেও মিতাকে দেখে মুখ ঘুরিয়ে নিল। মিতা বলল, আপনি যদি এইভাবে আমাকে ঘৃণা করে মুখটা ফিরিয়ে নেবেন, তাহলে আমাদের দুজনের জন্য নাস্তা তৈরি করলেন কেন? রাফি, তুই ওই কাজের মেয়েটাকে বলে দিস আমি শুধু তোর জন্য নাস্তা তৈরি করেছি। আসলে আমার কথা মতো শিউলির মা সব করেছে। আপনি তো ভালো করেই জানেন যে আপনার ছেলে 2 পিস রুটি আর একটা ডিম আর 1 গ্লাস গরম দুধ আর কিছু খেজুর বা অন্য ফল খেয়ে সকালের নাস্তা করে। তাহলে আজ এখানে এতগুলো নাস্তা কি হাতের জন্য ব্যবস্থা করা হয়েছে? রাফি, ওই কাজের বেটিকে বল সে যেন মুখ বন্ধ করে খেয়ে দিয়ে সোজাই বাড়ি ছেড়ে চলে যায়। আমি আমার রুমে গেলাম। আমার কপালের ক্ষত শুকিয়ে গেলেই আমি চলে যাব, তাই আপাতত আমি এই ক্ষত চিহ্ন নিয়ে কোথাও যেতে পারবো না। ঠিক আছে, আমি তাহলে কিছুদিন সময় দিলাম, তবে কথা দিয়ে যেন কথা রাখা হয়। ক্ষত শুকিয়ে গেলেই চলে যেতে হবে। এভাবে কেটে যায় আরও 15টা দিন। হঠাৎ একদিন দুপুরবেলা রুবি এসে মিতার হাত ধরে টানতে টানতে রুমে এসে বলে, এই কয়েকদিনে চুলগুলোর একই অবস্থা করেছিস হারামজাদি। যা তেল আর চেরুনি নিয়ে আয়, আজ আমি তোকে শাস্তি দিব। আমি এক্ষুনি নিয়ে আসছি খালাম্মা। খালাম্মা কি রে? আমার ছেলেকে বিয়ে করে ফুর্তি করা হচ্ছে আর আমাকে এখনো খালাম্মা বলে ডাকবে? তাই কি হয়? তুমি তো আমার মা। এই কথা বলে মিতা তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রুবি তার মিতার চোখের পানি মুছে দিয়ে কপালে সেই ক্ষতস্থানে কয়েকটা চুমু দিয়ে বলে,
এবার যা, আমার পাগলটাকে আবার অফিস থেকে ফিরে আসার মতো হয়ে গেছে। আমি তো অনেক আগেই ফিরে এসে তোমাদের কথাগুলো শুনছিলাম। আজ আমি খুব খুশি মা। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।